ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল টেট এক্সামের বেঙ্গলি পেডাগজি টপিক থেকে কিছু এমসিকিউ আলোচনা করব। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা বেঙ্গলি পেডাগজি টপিক থেকে মোট 10টি এমসিকিউ সলভ করব। তাহলে আর দেরি না করে আমরা এক এক করে এমসিকিউগুলো সলভ করা শুরু করি। আমরা 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছি কবিতা পাঠের আলোচনায় প্রাসঙ্গিকভাবে একজন শিক্ষক বা শিক্ষিকা ইতিহাস বা ভূগোল বিষয়ের সম্পর্ক দেখাচ্ছেন। এক্ষেত্রে তিনি কোন শিখন কৌশল অবলম্বন করছেন? তাহলে এখানে কি বলতে চাচ্ছে প্রশ্নটিতে, একজন শিক্ষক বা শিক্ষিকা তার ক্লাসে যখন পড়াচ্ছেন, কবিতার কোনো একটি টপিক পড়াচ্ছেন, তখন সেই কবিতার যে টপিকটি রয়েছে সেটি পড়ানোর সময় তিনি ইতিহাস বা ভূগোল যে সোশ্যাল সায়েন্সের সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর সাহায্য নিচ্ছেন। বাংলার সাথে বা বাংলার কবিতার সাথে সোশ্যাল সায়েন্সের ইতিহাস বা ভূগোল যে বিষয় রয়েছে তার সম্পর্ক সাধন করে তিনি সেই কবিতাটি পড়াচ্ছেন। একে আমরা কি ধরনের পদ্ধতি বা কৌশল বলবো? অপশন এতে রয়েছে অনুগামী পদ্ধতি, অপশন বিতে রয়েছে অনুসন্ধান পদ্ধতি, অপশন সিতে রয়েছে অনুবন্ধ পদ্ধতি, অপশন ডিতে রয়েছে অনুসারী পদ্ধতি। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হলো অপশন নম্বর সি, অনুবন্ধ পদ্ধতি। তাহলে 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে যে একজন শিক্ষক বা শিক্ষিকা যখন কবিতা পড়াচ্ছেন তখন কবিতা পড়ানোর সময় ইতিহাস বা ভূগোল বিষয়ের সাথে সম্পর্ক সাধন করছে, একে আমরা কোন ধরনের পদ্ধতি বলবো? এটি হলো অনুবন্ধ পদ্ধতি। এরপর আমরা 2 নম্বর প্রশ্নটি একটু দেখে নিই। 2 নম্বর প্রশ্নে কি রয়েছে, শিখন উপকরণ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস যাকে আমরা বলি, ব্যবহারে কোন বিষয়টি সবথেকে বেশি জরুরি? তাহলে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস যাকে আমরা সংক্ষেপে টিএলএম বলি, এই টিএলএম এর ক্ষেত্রে আমাকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে কোন বিষয়ের ওপর? অপশন এতে রয়েছে সহজলভ্য বা সহজলভ্যতা, অপশন বিতে রয়েছে স্বল্প মূল্য অর্থাৎ কম দামের হবে, অপশন সিতে রয়েছে শিক্ষার্থীর তৈরি অর্থাৎ শিক্ষার্থীদের নিজেদের তৈরি হবে, অপশন ডিতে রয়েছে বিষয়ের সাথে সম্পৃক্ত অর্থাৎ বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। এখানে যে 4টা অপশন আছে 4টি অপশনই ঠিক, কিন্তু আমাদের এখানে সবথেকে উপযুক্ত যেই অ্যান্সারটা সেই অ্যান্সারটা আমাদের চুজ করতে হবে। অপশন এতে রয়েছে সহজলভ্যতা, অবশ্যই আমার টিএলএমটা সহজলভ্য হতে হবে। অপশন বিতে রয়েছে স্বল্পমূল্য, অবশ্যই আমার টিএলএমটা কম দামের হলে বেটার হয়। অপশন সিতে রয়েছে শিক্ষার্থীর তৈরি, হ্যাঁ এটা অবশ্যই ভালো হয়, আমরা যদি টিএলএমটা শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষার্থীদের দিয়ে তৈরি করিয়ে নিতে পারি তাহলেও খুব বেটার হয়। কিন্তু এক্ষেত্রে এই প্রশ্নের ক্ষেত্রে সবথেকে সঠিক উত্তর আর টিএলএম এর ক্ষেত্রে সবথেকে যেই বিষয়টিকে আমাকে গুরুত্ব দিতে হবে সেটি হলো বিষয়ের সাথে সম্পৃক্ত। এটা হচ্ছে আমার সবার ফার্স্ট কন্ডিশন টিএলএম এর। আমি যেই টপিকটা পড়াচ্ছি সেই টপিকের সাথে যেন আমার টিএলএম এর একটা সম্পর্ক থাকে, তা না হলে কিন্তু টিএলএম এর কোনো গুরুত্ব থাকবে না। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো বিষয়ের সাথে সম্পৃক্ত। এরপর আমরা 3 নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি। যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা লক্ষ্য করেন কোনো শিক্ষার্থী পঠনজনিত সমস্যা অর্থাৎ রিডিং ডিসঅর্ডারের শিকার, তখন তাকে নিম্নলিখিত কোন সমস্যা সম্পর্কিত বলে শনাক্ত করবেন? আমাদের স্টুডেন্টদের বা বিভিন্ন মানুষদের বা শিক্ষার্থীদের বিভিন্ন রকম লার্নিং ডিসঅর্ডার দেখা দিতে পারে। লার্নিং ডিসঅর্ডার বিভিন্ন রকমের হয়, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, অ্যাফাসিয়া, এরকম বিভিন্ন ধরনের আমাদের লার্নিং ডিসঅর্ডার হয়ে থাকে। এক একটা লার্নিং ডিসঅর্ডারের এক এক রকম সিমটম হয়। এখানে আমাদের বলেছে কি সিমটমটা কি? রিডিং ডিসঅর্ডার অর্থাৎ পড়তে সমস্যা। শিক্ষার্থীটা বা যে আমার শিশুটা রয়েছে আমার ক্লাসে তার পড়তে সমস্যা হচ্ছে, আমার কোনো একটা কন্টেন্ট সে রিডিং পড়তে সে পারছে না, সেম মিস্টেক করছে রিডিং পড়ার ক্ষেত্রে। তাহলে তাকে আমরা কোন সমস্যার দ্বারা শিকার বলবো? অপশন এতে রয়েছে অ্যাফাসিয়া, অপশন বিতে রয়েছে ডিসক্যালকুলিয়া, অপশন সিতে রয়েছে ডিসলেক্সিয়া, অপশন ডিতে রয়েছে অটিজম। অ্যাফাসিয়া বা অ্যাফাসিয়া যেটা অপশন এতে রয়েছে তার অর্থ হলো আমার স্পিকিং ডিসঅর্ডার। অপশন বিতে রয়েছে ডিসক্যালকুলিয়া, নামটা থেকেই পরিষ্কার অর্থাৎ আমার ক্যালকুলেশনের সমস্যা হয়, ক্যালকুলেশন ডিসঅর্ডার। অপশন ডি যেটা রয়েছে অটিজম, অটিজম হচ্ছে আমার সোশ্যালাইজেশনের ক্ষেত্রে সমস্যা, সামাজিক যে মেলবন্ধন বা সামাজিক সম্পর্ক তৈরির ক্ষেত্রে সমস্যা, কমিউনিকেশনের ক্ষেত্রে সমস্যা। অপশন সি যেটা রয়েছে ডিসলেক্সিয়া, ডিসলেক্সিয়া হলো আমাদের রিডিং ডিসঅর্ডার, পঠনজনিত সমস্যা। এছাড়াও আরেকটা লার্নিং ডিসঅর্ডার থাকে যাকে আমরা বলি ডিসগ্রাফিয়া, সেটা হলো আমার
রাইটিং ডিসঅর্ডার, লিখতে সমস্যা। তাহলে আমার 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন নম্বর সি, ডিসলেক্সিয়া। এরপর আমরা 4 নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি। বাংলা ক্লাসে যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীর মৌলিকতা ও সৃজনশীলতার সন্ধান পেতে চান, তাহলে কোন ধরনের প্রশ্নের সাহায্য নেবেন? অর্থাৎ একজন শিক্ষক বা শিক্ষিকা তার ক্লাসে পড়াচ্ছেন, তার ক্লাসে তিনি পড়ানোর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বা মৌলিকত্ব বৃদ্ধি করতে চাচ্ছেন। তাহলে কোন ধরনের প্রশ্ন শিক্ষার্থীর সৃজনশীলতা বা মৌলিকত্ব বৃদ্ধির ক্ষেত্রে উপযুক্ত হবে? অপশন এতে রয়েছে সত্য মিথ্যা নির্বাচন, অপশন বিতে রয়েছে মুক্ত প্রান্তিক প্রশ্ন, যাকে আমরা ওপেন এন্ডেড কোশ্চেন বলি, অপশন সিতে রয়েছে এমসিকিউ, যেটা আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন, অপশন ডিতে রয়েছে একটি শব্দের উপর ভিত্তি করে প্রশ্ন। আমাদের এই 4টি অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর হবে সেটি হলো মুক্ত প্রান্তিক প্রশ্ন। মুক্ত প্রান্তিক প্রশ্নের ক্ষেত্রে শিক্ষার্থী নিজের মতামত ব্যক্ত করতে পারে, নিজের মতো করে অ্যান্সারটা লিখতে পারে। কিন্তু বাকি যে 3টা রয়েছে, সত্য মিথ্যা নির্বাচন বা এমসিকিউ বা একটি শব্দের দ্বারা উত্তর হবে, সেখানে শিক্ষার্থী নিজের ভাবনা উপস্থাপন করতে পারে না। ঠিক আছে, তাহলে আমাদের 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি। এরপর আমরা 5 নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয়? আদর্শ পাঠ কি? পঠন। আমরা যে পড়ছি সেই পঠনের ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম নীতি মেনে পঠনটা করতে হয়, বা কিছু বৈশিষ্ট্য রয়েছে আদর্শ পাঠের ক্ষেত্রে বা আদর্শ পঠনের ক্ষেত্রে। আদর্শ পঠনের বৈশিষ্ট্য কোনটা নয় সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। পরীক্ষার সময় কিন্তু এই নয় বিষয়টি খুব গুরুত্ব সহকারে আমাদের দেখতে হবে। অপশন এতে রয়েছে উপলব্ধি। অবশ্যই এটা পঠনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা যখন কোনো বিষয় পাঠ করছি তখন সেটা আমাদের উপলব্ধি করতে হবে। নির্ভুলতা বা নির্ভুল, অবশ্যই আমার পাঠটি যেন নির্ভুল হয়। অসঙ্গতি, এটা হচ্ছে আমার সঠিক উত্তর। আমরা যখন পাঠ করছি তখন যেন সেই পঠনের ক্ষেত্রে বা পাঠের ক্ষেত্রে কোনোরূপ কোনো অসঙ্গতি না থাকে। তাহলে আমার 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি। অপশন ডিতে যেটা রয়েছে গতি, এটাও আমার পঠনের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য। পঠনের ক্ষেত্রে আমার একটা নির্দিষ্ট বা একটা নির্ধারিত গতি মেনটেন করে আমাকে পঠনটা করতে হয় বা পড়তে হয়। আমরা যখন এক এক ধরনের গল্প বা কবিতা পড়ছি তখন আমার এক এক রকম গতি হয়ে থাকে। এরপর আমার 6 নম্বর প্রশ্ন যেটি রয়েছে সেটি একটু দেখে নিচ্ছি। চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্য মূল্য উপলব্ধির ক্ষেত্রে নিম্নোক্ত যে পদ্ধতিটি গ্রহণ করবেন। অর্থাৎ শিক্ষার্থীরা যখন পড়ছে কোনো বিষয়, সেই বা কন্টেন্ট বা কোনো গল্প বা কবিতা বা উপন্যাস যখন পড়ছে, তখন তাদের মধ্যে সাহিত্য মূল্য জাগ্রত করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য মূল্য জাগ্রত করার ক্ষেত্রে কোন পাঠটি গুরুত্বপূর্ণ? অপশন এতে রয়েছে সরব পাঠ, অপশন বিতে রয়েছে নীরব পাঠ, অপশন সিতে রয়েছে কবি পরিচিতি, অপশন ডিতে রয়েছে কবিতার বিষয়বস্তুর উভয়মুখী আলোচনা। সাহিত্য মূল্য উপলব্ধি করার জন্য এই 4টি অপশনের মধ্যে যেটি খুব গুরুত্বপূর্ণ সেটি হলো কবিতার বিষয়বস্তুর সাহিত্য মূল্য উপলব্ধি করে আলোচনা। একটি বিষয় এখানে উদাহরণে নেই, সেটি হলো সাধনা পাঠ। উত্তরে যদি সেটা থাকতো তাহলে উত্তর কিন্তু সাধনা পাঠ হতো। সাধনা পাঠের মাধ্যমে আমরা সাহিত্য মূল্য উপলব্ধি করি, কিন্তু এখানে সাধনা পাঠ নেই অপশনে। অপশন ডি যেটা রয়েছে সেটা সাহিত্য মূল্য উপলব্ধি করার ক্ষেত্রে উপযুক্ত। এরপর আমরা 7 নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি। এলএডি ল্যাড এর পুরো কথাটি হলো, এলএডি ল্যাড এর কনসেপ্টটি দিয়েছেন নোয়াম চমস্কি। ভাষাতাত্ত্বিক নোয়াম চমস্কি ল্যাডের কনসেপ্টটি দিয়েছেন। এই এলএডি ল্যাড এর ফুল ফর্ম হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তাহলে আমরা দেখে নিই এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস কোন অপশানে রয়েছে। আমার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস অপশানটিতে রয়েছে অপশন নম্বর সিতে। তাহলে 7 নম্বর প্রশ্ন যেটা রয়েছে ল্যাডের পুরো কথাটি হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, অপশন নম্বর সিতে রয়েছে। এবং এখানে প্রশ্নে নেই কিন্তু প্রশ্ন আসতেও পারে। ল্যাডের যে কনসেপ্টটি রয়েছে সেটি কে দিয়েছে? সেটি দিয়েছে নোয়াম চমস্কি। এরপর আমরা 8 নম্বর প্রশ্নটি একটু দেখে নিব। চতুর্থ শ্রেণীতে বাংলা ব্যাকরণ পাঠ বিনিময়ের সময় একজন শিক্ষক বা শিক্ষিকা প্রথমে উদাহরণ দিলেন। একটা বাংলা ব্যাকরণের কোনো একটা টপিক পড়াবেন, সেই টপিকটা পড়ানোর ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা প্রথমে উদাহরণ দিচ্ছেন এবং তার উপর আলোচনা করলেন। প্রথমে উদাহরণ দিলেন, তারপর আলোচনা করলেন। সবশেষে তিনি ছাত্রদের সহযোগিতায় সংজ্ঞা গঠন করলেন।
তাহলে এখানে সবার প্রথমে তিনি কি দিচ্ছেন ব্যাকরণ পড়ানোর ক্ষেত্রে? উদাহরণ দিচ্ছেন এবং তারপর তিনি সংজ্ঞা তৈরি করছেন সবার শেষে। তাহলে এখানে উদাহরণ থেকে সংজ্ঞার দিকে তিনি যাচ্ছেন। এক্ষেত্রে তিনি যে পদ্ধতিটি ব্যবহার করলেন সেটি হলো, তাহলে উদাহরণ থেকে সংজ্ঞা তৈরি করার যে পদ্ধতি রয়েছে সেটিকে কি বলে সেটা আমাদের এখানে খুঁজে বের করতে হবে। অপশন এতে রয়েছে আরোহী পদ্ধতি, অপশন বিতে রয়েছে অবরোহী পদ্ধতি, অপশন সিতে রয়েছে প্রদর্শন পদ্ধতি, অপশন ডিতে রয়েছে অনুবন্ধ পদ্ধতি। আমরা জানি উদাহরণ থেকে সূত্রের দিকে বা এক্সাম্পল টু ডেফিনেশন হচ্ছে ইন্ডাকটিভ থিঙ্কিং বা ইন্ডাকটিভ মেথড। ঠিক আছে, তাহলে ইন্ডাকটিভ থিঙ্কিং বা ইন্ডাকটিভ মেথড যেটা রয়েছে সেটাকে বাংলায় বলে আরোহী। তাহলে আমার সঠিক উত্তর হলো আরোহী পদ্ধতি। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর এ। এরপর আমরা 9 নম্বর প্রশ্নটা একটু দেখে নিচ্ছি। চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর ক্ষেত্রে সর্বোত্তম পদ্ধতি কোনটি? তাহলে আমি চতুর্থ শ্রেণীর যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমি বাংলা বানান শেখাবো। এই বাংলা বানান শেখানোর জন্য আমার যে পদ্ধতি সবথেকে বেশি কার্যকর হবে সেটি কোনটি? অপশন এতে রয়েছে বানান মুখস্থ করানো, কখনোই উপযুক্ত পদ্ধতি না বানান মুখস্থকরণ বা মুখস্থ বিষয়টি বর্তমান শিক্ষা ব্যবস্থায় খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। অপশন বিতে রয়েছে শুদ্ধ বানান লিখতে শেখানো, এটা গুরুত্ব রয়েছে। শুদ্ধ বানান ভাষা পড়ার অভ্যাস গড়ে তোলা, এটারও গুরুত্ব রয়েছে, বানান বা শুদ্ধ বানানটা আমাদের পড়তে হবে। অপশন ডিতে রয়েছে শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস গড়ে তোলা। এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। শুদ্ধ বানান পড়তেও হবে এবং শুদ্ধ বানান আমাকে লিখতেও হবে। তাহলে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর ডি। এরপর আমরা 10 নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি কি বলছে। নিচের কোনটি সাংকেতিক ভাষার অর্থাৎ সাইন ল্যাঙ্গুয়েজ এর জন্য সত্য নয়? সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কিন্তু বাচনিকভাবে কোনো কিছু না বলেও আমাদের যে মনোভাব রয়েছে বা মনের ভাব রয়েছে সেটা প্রকাশ করি। সাইন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে নিচে 4টি স্টেটমেন্ট রয়েছে, কোনটি উপযুক্ত নয়? এর আগেই আমি বললাম যে প্রশ্নে যখন নয় কথাটি থাকবে সেটা আমাদের খুব গুরুত্ব দিয়ে সেটাকে মার্ক করে নিতে হবে। অর্থাৎ তাহলে 4টা অপশনের মধ্যে কোন অপশনটি সাইন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে উপযুক্ত নয়? অপশন এতে রয়েছে সাংকেতিক ভাষা একটি স্বাভাবিক ভাষা, অবশ্যই সঠিক। এটা সাংকেতিক ভাষার কোনো ব্যাকরণ নেই, এটা আমরা দেখছি। সাংকেতিক ভাষার একটি ব্যাকরণ আছে, বিষয়টি আমরা দেখছি। সাংকেতিক ভাষার অনেক বৈচিত্র্য রয়েছে, এ দুটা একদম সত্যি আমার সাইন ল্যাঙ্গুয়েজের প্রেক্ষাপটে। অপশন এ এবং অপশন ডি, সাইন ল্যাঙ্গুয়েজ স্বাভাবিক ভাষা এবং সাইন ল্যাঙ্গুয়েজ বা সাংকেতিক ভাষার অনেক বৈচিত্র্য রয়েছে, এই দুটো একদম সত্যি। তাহলে 9 অপশন এটা হচ্ছে না, অপশন এ আর ডি আমার উত্তর হচ্ছে না। তাহলে বাকি থাকলো অপশন বি এবং অপশন সি। অপশন বিতে বলেছে সাইন ল্যাঙ্গুয়েজের ব্যাকরণ রয়েছে এবং অপশন সিতে বলেছে অপশন বিতে বলেছে সাইন ল্যাঙ্গুয়েজের ব্যাকরণ রয়েছে এবং অপশন সিতে বলেছে সাইন ল্যাঙ্গুয়েজের কোনো ব্যাকরণ আছে। ঠিক আছে, অপশন সিতে বলেছে সাইন ল্যাঙ্গুয়েজের ব্যাকরণ নেই এবং অপশন ডিতে বলেছে সাইন ল্যাঙ্গুয়েজের ব্যাকরণ আছে। তাহলে এটার এই দুটার মধ্যেই একটা সঠিক উত্তর হবে। আমরা এখানে জানি সাইন ল্যাঙ্গুয়েজের কিন্তু কোনো ব্যাকরণ হয় না। বাংলা ভাষার ব্যাকরণ আছে, ইংরেজি ভাষার ব্যাকরণ আছে, বা তামিল ভাষা বলো, মারাঠি ভাষা বলো, প্রত্যেকটি ভাষার ব্যাকরণ আছে, কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজের কিন্তু কোনো ব্যাকরণ হয় না। তাহলে আমার এখানে সঠিক উত্তর হলো অপশন নম্বর বি, সাংকেতিক ভাষার কোনো ব্যাকরণ নেই। ঠিক আছে, তাহলে আজ আমরা বেঙ্গলি পেডাগজি টপিক থেকে মোট 10টি এমসিকিউ আলোচনা করলাম। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।